অভিযোগ গঠনের মধ্য দিয়ে রামিসা ধর্ষণ হত্যা মামলার বিচার শুরু। কাল থেকে সাক্ষ্য গ্রহণ। স্বল্প সময়ের মধ্যে দৃষ্টান্তমূলক শাস্তির নজির গড়তে চায় রাষ্ট্রপক্ষ। চট্টগ্রামে বাস চাপায় প্রাণ গেল বাবা ছেলের। বিক্ষুব্ধ জনতার বাসে আগুন। নাটোরে 2 বন্ধু নিহত। এই যাত্রায় 250 প্রাণহানি। বিশৃঙ্খল সড়ক, বেপরোয়া গতিতে শঙ্কা। ঈদের ছুটি শেষে খুলেছে অফিস আদালত, সচিবালয়ে কর্মব্যস্ততা। আর্থিক প্রতিষ্ঠানের লেনদেন শুরু। ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যানের বিরোধিতায় মতিঝিলে উত্তেজনা। চলতি মাসে সরকারের বিরুদ্ধে আন্দোলনে নামছে জামাত। প্রশাসন দলীয়করণ সহ 3 অভিযোগ। রাজপথের ভয় দেখিয়ে লাভ নেই বলছে বিএনপি। মোকাবেলার হুঁশিয়ারি। এবং আদ্দিন হাসপাতালের 6 নবজাতকের মৃত্যু তদন্তে নেওয়া হয়েছে মায়েদের বক্তব্য। খতিয়ে দেখা হচ্ছে আইনগত দিক। বুধবার জমা দেয়া হবে প্রতিবেদন। সময় সংবাদের সঙ্গে আছে আমি মাহাদি ইসলাম ধ্রুব। অভিযোগ গঠনের মধ্য দিয়ে শুরু হলো শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার বিচার। কাল থেকে শুরু হবে সাক্ষ্য গ্রহণ। সকালে ঢাকার শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে মামলার তদন্ত হয়। গেল 24 মে আদালতে মামলার অভিযোগপত্র দাখিল করেন তদন্ত কর্মকর্তা। 19 মে পল্লবীর একটি বাসা থেকে শিশু রামিসার খণ্ডিত মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে ফ্ল্যাটটিতে বসবাসকারী সোহেল রানা ও তার স্ত্রীকে গ্রেফতার করা হয়। ধর্ষণ ও হত্যার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দেন সোহেল। অভিযোগপত্রে সোহেলের বিরুদ্ধে ধর্ষণ, হত্যা ও তার স্ত্রীর বিরুদ্ধে প্রমাণ ধ্বংসে সহযোগিতার অভিযোগ আনা হয়েছে। সাক্ষী করা হয়েছে রামিসার বাবা ও প্রতিবেশী সহ মোট 18 জনকে। মাননীয় ট্রাইব্যুনাল এই সাবমিশনে সন্তুষ্ট হয়ে আগামীকাল রাষ্ট্রপক্ষে সাক্ষী উপস্থাপনের জন্য নির্দেশ দিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে, এবং একই সাথে আগামীকাল থেকে এই মামলার সাক্ষ্য গ্রহণ প্রক্রিয়া একটানা চলিতে থাকিবে। রামিসা আক্তারের বাবা যিনি মামলা দায়ের করেছেন, এই দর্শন করে যে হত্যাটা করা হয়েছে এটা যেন একটা সুষ্ঠু বিচার হয় এবং স্বল্প সময়ের মধ্যে যেন একটা দৃষ্টান্তমূলক একটা বিচার হয়, যেন বাংলাদেশে এই ধরনের ঘটনা ভবিষ্যতে আর কেউ করার সাহস না পায়। এই মুহূর্তে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে আছেন সহকর্মী আসিফ মোহাম্মদ সিয়াম। সরাসরি যাচ্ছি তার কাছে। আসিফ, কিছুক্ষণ আগেই অভিযোগ গঠন শুনানির মাধ্যমে চাঞ্চল্যকর রামিসা হত্যা মামলার বিচার কার্য শুরু হয়েছে। এই সময়ে আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী সম্পূর্ণ অভিযোগপত্রটি আদালতে পড়ে শোনান এবং পুরো ঘটনা যে তদন্ততে বেরিয়ে এসেছে সেই পুরো ঘটনা আদালতে পড়ে শোনান এবং এই ঘটনার সময় যে সকল আলামত জব্দ করা হয়েছে, যা কিছু পাওয়া গিয়েছে, সবকিছু আদালতে আসামি এবং আদালতের সামনে পড়ে শোনান। পরবর্তীতে বিচারক তার আসামিদের বিরুদ্ধে যে অভিযোগ রয়েছে সেই অভিযোগ আসামিদের উদ্দেশ্যে তাদেরকে জানান এবং তাদেরকে এও জানান যে এই অভিযোগের মাধ্যমে তাদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন কারাদণ্ড হওয়ার সম্ভাবনা রয়েছে। তখন আসামি সোহেল রানাকে তার অভিযোগের বিষয়ে তাকে সাফাই দেওয়ার সুযোগ দেওয়া হলে সে নিজের ব্যাপারে কিছুই বলেননি, তবে তিনি তার স্ত্রীর ব্যাপারে বলেছেন যে তার স্ত্রী সম্পূর্ণ নির্দোষ এবং তার স্ত্রীও ওই সময় তার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে নিজেকে নির্দোষ দাবি করেন। কিন্তু রাষ্ট্রপক্ষের আইনজীবী যতটুকু জানিয়েছেন যে যেহেতু এটি দ্রুত নিষ্পত্তি হওয়ার কথা রয়েছে, তাই মাত্র 5 দিনের মধ্যে চার্জশিট এবং আজ অভিযোগ গঠন শুনানি অনুষ্ঠিত হয়েছে। কাল থেকে রাষ্ট্রপক্ষ তাদের সাক্ষ্য গ্রহণ শুরু করবে। শুরুর দিনই সাক্ষ্য দিবেন মামলার বাদী অর্থাৎ রামিসার বাবা, এবং যতটুকু আমরা জানতে পেরেছি যে একটানা প্রতিদিন এই সাক্ষ্য গ্রহণ চলতে থাকবে। যদিও আসামি পক্ষের আইনজীবী তার শুনানির সময় তিনি বলেছেন যে যেহেতু ঘটনার কোনো প্রত্যক্ষদর্শী পাওয়া যায়নি এবং মামলাতে যে আলামত জব্দ করা হয়েছে সেই বিষয়ে তিনি আপত্তি জানিয়ে তিনি বলেন যে এই চার্জশিট পুঙ্খানুপুঙ্খভাবে হয়নি, ফলে তিনি আসামিদেরকে নির্দোষ দাবি করেন। যদিও চার্জশিটে এও উল্লেখ আছে যে যখন দরজা ভেঙে প্রতিবেশীরা রামিসাকে খোঁজার জন্য সোহেল রানার দরজা ভেঙে যখন ভেতরে যায়, তখন তৎক্ষণাৎ স্বপ্না তিনি প্রতিবেশীদেরকে জানান যে সোহেল রানা তার বিকৃত আকাঙ্ক্ষা চরিত্র
চরিতার্থ করার জন্য একটি রামিসাকে ধর্ষণ এবং পরবর্তীতে হত্যা করে নির্মমভাবে তাকে খণ্ড বিখণ্ড করেছেন। তো যদিও রাষ্ট্রপক্ষ এর আগে জানিয়েছিলেন যে তারা আসামির সর্বোচ্চ সাজা অর্থাৎ মৃত্যুদণ্ড প্রত্যাশা করবেন, কিন্তু এখন বাকিটা বিচারের অপেক্ষায় রয়েছে। তো আমার কাছে এই ছিল সর্বশেষ। রামিসা ধর্ষণ ও হত্যা মামলার বিচার কাজ শুরু হয়েছে। এ বিষয়ে সিএমএম কোর্ট থেকে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী আসিফ মোহাম্মদ সিয়াম। এবার অন্য প্রসঙ্গ, ঈদের ছুটির পর কর্মব্যস্ততা ফিরেছে সচিবালয়। সোমবার সকাল থেকে কর্মকর্তা কর্মচারীদের উপস্থিতিতে কর্মচাঞ্চল হয়ে ওঠে সচিবালয়ের প্রতিটি মন্ত্রণালয় ও বিভাগ। সকাল 9টার পর সচিবালয়ে নিজ দফতরে আসেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় মন্ত্রী ও সচিব সহ অন্যান্যদের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি। নিজ নিজ মন্ত্রণালয়ে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন মন্ত্রী ও অন্যান্যরা। এদিন সাংবাদিকদের বাণিজ্যমন্ত্রী জানান, আগামী বাজেট হবে ব্যবসা ও বিনিয়োগ বান্ধব। এবারের ঈদে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা থাকলে দেশে যে সুস্থ ধারায় এগিয়ে যায় তার স্বতঃস্ফূর্ত ছাপ এবার স্পষ্ট। 100 দিন অতিক্রান্ত হওয়ার এই পর্যন্ত বিভিন্ন মহল থেকে যে সহযোগিতা আমরা পেয়েছি সে কারণে সকলের কাছে কৃতজ্ঞতা জানাই। বিশেষ করে গণমাধ্যমকে একটা বিশেষ ঈদের শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাই। পবিত্র ঈদুল আজহার টানা 7 দিনের সরকারি ছুটি শেষে কর্মস্থলে যোগ দিতে আজও রাজধানীতে ফিরছেন কর্মজীবী মানুষ। ভোর থেকে সদরঘাটের বিভিন্ন জেলা থেকে যাত্রী নিয়ে ভিড়েছে লঞ্চ। দেরিতে লঞ্চ পৌঁছার অভিযোগ করেন কিছু যাত্রী। সড়কপথে রাজধানীর প্রধান প্রবেশ পথগুলোতে একের পর এক বাস থেকে যাত্রী নামতে দেখা গেছে। কমলাপুর রেল স্টেশনেও দেখা গেছে ঢাকায় ফেরা মানুষের চাপ। এবার ঈদুল আজহা উপলক্ষে 25 মে থেকে 31 মে পর্যন্ত সরকারি ছুটি ঘোষণা করা হয়। মোটামুটি ভালোই ছিল, ওরকম কোনো যানজট হয়নি, আসতে কোনো সমস্যা হয় না। সপ্তাহে শেষ আর এবার ঈদের ছুটি লম্বা থাকাতে মোটামুটি যাত্রী চাপ কমই ছিল শেষ দিনের হিসাবে। ঈদের পরে ছুটি দিছে, তাই বাড়িতে যাচ্ছি এখন ঈদ করতে, ফ্যামিলির সাথে দেখা করতে। চট্টগ্রামের ফটিকছড়িতে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী বাবা ও ছেলের মৃত্যু হয়েছে। স্থানীয়রা জানায়, বেপরোয়া গতির বিআরটিসি বাস প্রথমে সিএনজি অটোরিকশাকে ও পরে মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে মোটরসাইকেলে থাকা বাবা ছেলের মৃত্যু হয়। আহত হন সিএনজি অটোরিকশার 4 জন। পরে বিক্ষুব্ধ জনতা সড়ক অবরোধ করে বাসে আগুন ধরিয়ে দেয়। এ ঘটনায় চালককে আটক করেছে পুলিশ। নাটোরের সিংড়ায় ট্রাকের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেলের 2 আরোহী নিহত হয়েছেন। স্থানীয়রা জানায়, আমতলী ব্রিজে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে মোটরসাইকেলটির সংঘর্ষ হয়। এদিকে নোয়াখালীতে গাড়ির ধাক্কায় একজন নিহত হয়েছেন। শরীয়তপুর থেকে কুয়াকাটায় ঘুরতে যাওয়ার সময় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে একজন নিহত হন। এছাড়া গাইবান্ধায় মাইক্রোবাসের ধাক্কায় মারা গেছেন একজন। ঈদযাত্রায় সড়কে প্রাণ গেছে 250 মানুষের। যদিও গেল ঈদের তুলনায় মৃত্যুর হার কিছুটা কম, তবে বিশৃঙ্খল সড়ক আর বেপরোয়া গতির শঙ্কা বাড়াচ্ছে ফিরতি যাত্রায়। বিশেষজ্ঞরা বলছেন, লোক দেখানো অভিযানে সংকট সমাধান সম্ভব নয়। প্রতিষ্ঠানগুলোকে আনতে হবে জবাবদিহিতার আওতায়। শফিকুজ্জামান রুবেলের রিপোর্ট। দেশের সড়কগুলোতে মৃত্যুর মিছিল চলে প্রতিনিয়ত, তবে প্রতি বছর ঈদ এলেই এক একটি সড়ক যেন হয়ে ওঠে মৃত্যু ফাঁদ। এবারের ঈদুল আজহার যাত্রায় দেশের বিভিন্ন স্থানে ঘটেছে দুর্ঘটনা। টাঙ্গাইলে টানাপোড়েনের জীবনে কিছুটা অর্থ বাঁচাতে ঝুঁকি নিয়ে রডবাহী ট্রাকে চড়ে প্রাণ হারিয়েছেন 15 শ্রমিক। আবার নরসিংদীতে ট্রেনে কাটা পড়া স্ত্রী সন্তানের মরদেহ কাঁধে নিয়ে ছুটে চলার দৃশ্য পুরো দেশকেই আবেগী করেছে। কোথাও যাত্রীবাহী বাস খাদে, কোথাও আবার ট্রাক ও বাসের মুখোমুখি সংঘর্ষে ঝরে গেছে একাধিক প্রাণ। গাড়ি ওভারটেকিংয়ের সময় দুর্ঘটনাটা হয় রাতে বেশি ঘুরতে থেকে, যার কারণে দুর্ঘটনা বেশি হয়। প্রতিযোগিতামূলক যখন বাসগুলো চালায় তখন এই অ্যাক্সিডেন্টগুলো বেশি হয়। বাংলাদেশ যাত্রীবাহী কল্যাণ সমিতির প্রাথমিক তথ্য অনুযায়ী 21 থেকে 31 মে পর্যন্ত ঈদযাত্রায় 199টি সড়ক দুর্ঘটনায় 241 জন নিহত ও 540 জন আহত হয়েছেন। রোড সেফটি ফাউন্ডেশন বলছে, ঈদকেন্দ্রিক সড়ক দুর্ঘটনার অন্যতম কারণ অতিরিক্ত গতি, বেপরোয়া ওভারটেকিং, চালকের ক্লান্তি, ফিটনেসবিহীন যানবাহন, ট্রাফিক আইন অমান্য, অটোরিকশা ও মোটরসাইকেলের ঝুঁকিপূর্ণ চলাচল। নিয়ন্ত্রণকারী এবং পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলোর যে ব্যবস্থাপনা কাঠামো আছে, এইটা ত্রুটিপূর্ণ। এই ব্যবস্থাপনা কাঠামো দিয়ে নিরাপদ সড়ক ব্যবস্থা প্রতিষ্ঠা করা কোনোভাবেই সম্ভব না। বিগত ঈদগুলোর তুলনায় এবার আমরা দুর্ঘটনা খানিকটা কম আমাদের কাছে মনে হচ্ছে। যে পথে আপনি 4 থেকে 5 ঘন্টায় যাতায়াত হতো,
7 ঘন্টায় যাতায়াত হতো, সেখানে 14 ঘন্টা সময় লেগেছে, যেটা একেবারেই অস্বাভাবিক। বিশেষজ্ঞরা বলছেন সারা বছরের নিবিড় নজরদারির অভাবেই সড়কের বিশৃঙ্খলা, যা লোক দেখানো অভিযানের মাধ্যমে সমাধান সম্ভব নয়। কাজ না করলে প্রতিষ্ঠানগুলো জবাবদিহিতার আওতায় আনতে হবে, মনে করেন এই বিশেষজ্ঞ। এই যে অব্যবস্থাপনাগুলি, এগুলি সারা বছর ধরে সুব্যবস্থাপনার মাধ্যমে সার্ভিলেন্সটা করতে হয়। অভিযান সর্বস্ব যদি আমি করে ফেলি, এই রোগ সারানো যাবে না। প্রাতিষ্ঠানিকভাবে সংস্কার করে কাজ না করলে জবাবদিহিতা করা। কয়েকবারের তুলনায় এই ঈদে এখন পর্যন্ত সড়কে দুর্ঘটনা ও মৃত্যুর হার কিছুটা কম হলেও বেপরোয়াতা কমেনি, যা ফিরতি যাত্রায় শঙ্কা বাড়াচ্ছে। বিভিন্ন জরিপে দেখা যাচ্ছে দুর্ঘটনার সবচেয়ে বড় কারণই দ্রুত গতি, ওভারটেকিং আর প্রতিযোগিতা। বিশেষজ্ঞরা বলছেন উৎসবকালীন সময়ে এই প্রতিযোগিতা বেড়ে যায় কয়েক গুণ। তাই সারা বছরের পাশাপাশি এই উৎসবের সময়ে প্রশাসনকে কঠোর ভূমিকা নিতে হবে। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরও থাকছে। আসছে বাজেটে দ্বিগুণ হবে রফতানি প্রণোদনার উৎসে কর। 900 কোটি টাকা রাজস্ব আদায়ের পরিকল্পনা। মরার ওপর খাঁড়ার ঘা বলছেন ব্যবসায়ীরা। নীতি সহায়তা অব্যাহত রাখার তাগিদ। দিন হাসপাতালে 6 শিশু মৃত্যুর ঘটনার তদন্ত প্রতিবেদন আগামী 3 জুন জমা দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ সাখাওয়াত হোসেন। সচিবালয় বলেন, শিশুদের মায়েদের বক্তব্য নেওয়ার পাশাপাশি আইনগত দিক খতিয়ে দেখা হচ্ছে। কিছু বিষয় আমাদের কাছে একটু অ্যানোমালি ধরা পড়েছে। আমরা সেই সমস্ত বিষয় আমলে নিয়ে আমরা নিরাপদ খাদ্য আইন অনুযায়ী 2 লক্ষ টাকা এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী 1 লক্ষ টাকা, মোট 3 লক্ষ টাকা আমরা জরিমানা দণ্ড আরোপ করেছি। টেম্পারেচারের কোনো মিটার আমরা পাইনি। এছাড়া আমরা আরেকটা যেটা জিনিস আমরা পেয়েছি সেটা হলো যে কিছু কিছু জায়গায় একটু নোংরা আছে। হ্যাঁ, আমরা এই সার্বিক বিষয়টা বিবেচনা করে আমরা 3 লাখ টাকা জরিমানা করেছি। ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান খুরশিদ আলমের পদত্যাগের দাবিতে মতিঝিলে ব্যাংকটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন ব্যাংকটির গ্রাহকদের একটি অংশ। আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ, সাউন্ড গ্রেনেড, টিয়ারশেল এবং জল কামান ব্যবহার করেছে পুলিশ। সকালে ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে এই উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। এ সময় গ্রাহকরা অভিযোগ করেন, খুরশিদ আলম বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর ছিলেন। 2024 সালের 5 আগস্ট রাজনৈতিক পথ পরিবর্তনের পর কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তাদের আন্দোলনের মুখে তিনি পদত্যাগ করেন। প্রশাসনে দলীয়করণ ও ব্যাংকিং ব্যবস্থায় অযাচিত হস্তক্ষেপ সহ 3 অভিযোগে সরকারের বিরুদ্ধে জুন থেকে বৃহৎ আন্দোলনে নামছে জামাত ইসলাম। দলটির নায়েবে আমির সময় সংবাদকে এই কথা জানান। তার ভাষায়, গণভোটের রায় বাস্তবায়নের দাবির সঙ্গে জোটবদ্ধ আন্দোলন জোরদার হবে এবার। শরিক এনসিপি সহ বাকি 10টি দল স্থানীয় সরকারের নির্বাচনে আলাদাভাবে লড়লেও আন্দোলনে পাশে থাকবে বলে প্রত্যাশা তার। শফিক মনসুর রিপোর্টে বিস্তারিত। 24-এর অভ্যুত্থানের পর পরিবর্তিত বাংলাদেশে ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে 2/3 জনরায় নিয়ে সরকার গঠন করে বিএনপি। তবে এপ্রিল থেকেই গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে মাঠে নামে জামায়াত নেতৃত্বাধীন 11 দলীয় ঐক্য। একই সাথে সংসদ ও রাজপথ 2 জায়গাতেই দাবি আদায়ে সরব ছিল জামায়াতের নেতৃত্বাধীন জোট। দলটির শীর্ষ নেতাদের অভিযোগ, এই 3 মাসে সরকার আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে পুরোপুরি ব্যর্থ হয়েছে। সুশাসনের বদলে প্রশাসনে দলীয়করণ আর ব্যাংকিং ব্যবস্থায় অযাচিত হস্তক্ষেপ করে পুরনো ফ্যাসিবাদী শাসনকে ফেরানোর চেষ্টা করছে সরকার। দাবি আদায়ে সরকারের বিরুদ্ধে চলতি জুন মাস থেকেই দেশব্যাপী বৃহৎ আন্দোলন গড়ে তুলতে চায় জামায়াত। দলটির নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের সময় সংবাদকে এসব কথা জানান। পরিস্থিতি আইন শৃঙ্খলা রক্ষার ব্যাপারে আওয়ামী লীগের সময় দলীয় ভিত্তিতে লোকদেরকে নিয়োগ দেওয়া হয়েছে, সাটা হয়েছে, শাস্তি হয়েছে, প্রমোশন হয়েছে। বিএনপি আওয়ামী লীগের যারা দ্রুততার সাথে দলীয়করণ করতেছে, যেটা একদম এক্সপেক্ট করা হয়। এশিয়াতে 1 নম্বর ব্যাংক ছিল ইসলামী ব্যাংক, আপনি জানেন। সেই ব্যাংকের উপরেই এক ধরনের রাহুল গ্রাস আমরা দেখতে পাচ্ছি। ব্যাংকিং ব্যবস্থা একেবারে ধস নেমে যাবে এটা যদি হয়। বিএনপির 3 মাসের প্রোগ্রামিং আচরণে আমরা কিছুটা হতাশ। প্রতিদ্বন্দ্বীদেরকে দমন করার একটা ইচ্ছা তাদের আছে। সংসদের এই বিরোধী দলীয় উপনেতা জানান, স্থানীয় সরকার নির্বাচনে একসঙ্গে না থাকলেও জুন থেকে শুরু হওয়া নতুন পরিধির আন্দোলনে 11 দলীয় ঐক্যের সবাইকে পাশে চায় তার দল। স্থানীয় নির্বাচনের মাধ্যমে দলকে স্প্রেড করা যায়। যারা
আমাদের ভিতরে 11 দলের অনেকের সাথে আমরা কথা বলছি, তারা একসাথে স্থানীয় নির্মাণ করার ব্যাপারেও আগ্রহ আছে অনেকেরই। তা আমরা তাদের বলছি না তোমরা এটা এই সেপারেট করার ভিতরে তোমাদের সংগঠনটা দাঁড়িয়ে যাবে, এবং এক্ষেত্রে আমরা ওদেরকে এনকারেজ করছি। আমরা চাচ্ছি বা চাচ্ছিলাম বা চাচ্ছি এখনও যে রাজনীতির প্রতিবাদের বা রাজনীতিতে কিছুটা বিহেভিয়ারাল গুণগত পরিবর্তন হওয়া দরকার। যদি দেখা যায় এটা আসলে কোনো ডোজ আপনি মার্ক মনে হয় না মানুষের কাছে বা যাদের জন্য করছি, তা আমরা আর একটু ভয়েস রেজ করবার শক্ত করি। চলতি জুন মাসে 3 বিভাগে এবং জুলাইতে রাজধানী ঢাকা সহ আরও 3টি বিভাগে বৃহৎ গণসমাবেশের পরিকল্পনা রয়েছে জামায়াতের। টাইম উইল সলভ, আই হোপ সো। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। 3 মাসের সরকারকে চাপে ফেলতে বিরোধী দল জোটবদ্ধ আন্দোলনের নামছে বলে মনে করে বিএনপি। গণতান্ত্রিক প্রক্রিয়ায় রাজপথে না নামলে তা আইনি ও রাজনৈতিকভাবে মোকাবেলা করা হবে বলে জানান দলের সিনিয়র নেতারা। জানান রাজপথের আন্দোলন রাজপথেই জবাব দেওয়ার প্রস্তুতি নিচ্ছে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠন। হাসান ওয়ালির রিপোর্ট। আমি আইন অনুযায়ী এত সব আত্মত্যাগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইতিহাস গড়ে সরকার গঠন করে বিএনপি। তাই সরকারের 3.5 মাসের মধ্যে জামায়াত সহ বিরোধী দলগুলো রাজপথে আন্দোলনের হুমকিতে ষড়যন্ত্র দেখছে বিএনপি। নেতারা বলছেন রাজপথ ভয় পায় না দলটির নেতারা। বিরোধী দল এখনকার স্বাভাবিক পরিস্থিতিকে একটু অস্বাভাবিক করার এক ধরনের অপচেষ্টা চলছে। আমরা মনে করি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, জামাত ইসলাম এবং এনসিপির এই যে রাজনৈতিক হুমকি দিচ্ছে, এটাকে আমরা রাজপথে মোকাবেলা করব। সব কিছুই মোকাবেলার একমাত্র পদ্ধতি হলো পরিশ্রম, সততার সাথে কাজ করে সাধারণ মানুষ যে আমাদেরকে ভোট দিয়েছে তার সেই প্রত্যাশাটা পূরণ করা। যদি সেই প্রত্যাশাটা আমরা পূরণ করি তাহলেই কেবল সকল চ্যালেঞ্জ গণতান্ত্রিকভাবেই মোকাবেলা করা সম্ভব হবে। 3.5 মাসে সরকারের বিরুদ্ধে আন্দোলন জনগণ ভালোভাবে নেবে না বলে মনে করেন বিএনপি নেতারা। আন্দোলনের নামে বিরোধীদের রাজপথ দখলের হুমকি কতটা গণতান্ত্রিক তা নিয়েও প্রশ্ন দলটির সিনিয়র নেতাদের। জনগণের নির্বাচিত, বিশালভাবে নির্বাচিত একটি সরকার ক্ষমতায় মাত্র 3 মাস, এর মধ্যে যারা আন্দোলনে ধোঁয়া তুলছে তাদের সম্বন্ধে জনগণের কী ধারণা হবে সেটা তাদেরকে ভেবে দেখতে হবে। দলগুলোর যে সাংবিধানিক যে অধিকার আছে, ক্ষমতা আছে, এবং আপনার যে প্রতিবাদ করার যে অধিকার তাদের আছে, এগুলোকে আমরা কখনোই বাধাগ্রস্ত করব না। তবে আইন নিজের হাতে তুলে নেওয়াকে আমরা কখনোই আপনার এটা মেনে নেব না। বিশেষ করে আপনার এই মব তৈরি করে চাপ সৃষ্টি করা, এটাকে আমরা মেনে নেব না। রাজপথের পাশাপাশি সাংগঠনিক কার্যক্রমে গতি আনতে মেয়াদ উত্তীর্ণ কমিটি পুনর্গঠনও দলের জাতীয় কাউন্সিলের প্রস্তুতি নিচ্ছে বিএনপি। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। দ্বীপ জেলা ভোলার ভূগর্ভস্থ পানির স্তর ক্রমেই নিচে নেমে যাচ্ছে। লক্ষাধিক গভীর নলকূপের পানি ওঠাও বন্ধ হয়ে গেছে। সচল থাকাগুলোর পানি ওঠার পরিমাণ কমে এসেছে। শুষ্ক মৌসুমে সুপেয় পানির সংকট বাড়ায় দুর্ভোগ পোহাতে হচ্ছে প্রান্তিক জনগোষ্ঠীকে। তবে সংকটের তীব্রতা ঠেকাতে পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। নাসিরুদ্দিন লিটনের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন উৎপল দেবনাথ। চারিদিকে মেঘনার অথই জলরাশি, অথচ গভীর নলকূপে মিলছে না পানি। এমন চিত্র ভোলার দৌলতখান উপজেলার মেঘনার বুকে জেগে ওঠা মদনপুর চরে। জেলার সবচেয়ে বেশি পানি সংকট দেখা দিয়েছে উপকূলীয় চরফেশন উপজেলায়। অনেক নলকূপে পানি ওঠা পুরোপুরি বন্ধ হয়ে গেছে। যেগুলো সচল রয়েছে সেগুলোতেও পর্যাপ্ত পানি মিলছে না। বিশেষজ্ঞরা বলছেন কৃষি সেচ সহ বিভিন্ন কাজে অপরিকল্পিতভাবে উচ্চ ক্ষমতা সম্পন্ন সাবমার্সিবল পাম্প ব্যবহার করে ভূগর্ভস্থ পানি উত্তোলনের কারণে সংকট আরো প্রকট হচ্ছে। অন্যদিকে ব্যয়বহুল সাবমার্সিবল পাম্প স্থাপনের সামর্থ্য না থাকায় অনেক পরিবারকে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। এক কলস পানি ছিঁড়তে মনে করেন যে 15-20 মিনিট জায়গা, পানি লাল হয় আর পানির ভিতরে ময়লা, কালো কালো ময়লা। এখানে 14টা কলের ভিতরে 10টা কলে নষ্ট হয়ে গেছে। আমরা দূর দূরান্ত পানি আনি, তারপর আমরা কোনো পানি খাইতে দিই না। সরকারি ভাবে আমাদের কলগুলো ঠিক করে দেয়, তাহলে আমাদের এই 141 পরিবারে 500-600 মানুষ বসবাস করে, তাদের খুব উপকার হবে। এদিকে জেলায় দৈনিক কত লিটার সুপেয় পানির চাহিদা রয়েছে এবং বাস্তবে কি পরিমাণ পানি উত্তোলন করা হচ্ছে সেই সুনির্দিষ্ট তথ্য নেই জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কাছে। তবে সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন প্রাকৃতিক কারণে পানির স্তর নিচে নেমে গেলেও সংকট মোকাবেলায় বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে। লোকাল ফিজিবিলিটি করে যদি আমাদের সেখানে দরকার হয়, যেখানে যেখানে সাবমার্সিবল পাম্পযুক্ত, আমরা সেখানে সেখানে সেই পাম্পযুক্ত টিউবওয়েল দেব, যাতে আমাদের পানির লেয়ার
নিচে নামলেও যাতে আমাদের জনগণ পানি পেয়ে উপকৃত হতে পারে। জেলা জুড়ে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের স্থাপন করা গভীর নলকূপের সংখ্যা ৩৮,৭৩১টি। এছাড়া জেলা ও উপজেলা পরিষদ, এলজিডি, বিভিন্ন সরকারি বেসরকারি সংস্থা এবং ব্যক্তি মালিকানাধীন নলকূপ মিলিয়ে মোট সংখ্যা প্রায় ২.৫ লাখ। এর মধ্যে লক্ষাধিক নলকূপ বর্তমানে অচল। নাসির উদ্দিন লিটন, সময় সংবাদ, ভোলা। এবার আসছে বাজেটের খবর। রফতানি প্রণোদনার উপর উচ্চ কর দ্বিগুণ হচ্ছে। 2026-27 অর্থ বছরের বাজেটে নগদ প্রণোদনার উপর বিদ্যমান উচ্চ কর 10% থেকে বাড়িয়ে 20% করা হতে পারে। প্রণোদনার হার অপরিবর্তিত থাকলে কর বাড়িয়ে অতিরিক্ত প্রায় 900 কোটি টাকা রাজস্ব আদায়ের পরিকল্পনা এনবিআর-এ। বৈশ্বিক অস্থির পরিস্থিতিতে নতুন এই সিদ্ধান্ত মরার উপর খাড়ার ঘা হিসাবে দেখছেন রফতানিকারকরা। অগ্রাধিকারমূলক খাতে নীতি সহায়তা অব্যাহত রাখার তাগিদ অর্থনীতিবিদদের। বৈদেশিক মুদ্রা আয়ের মাধ্যমে রিজার্ভ ধরে রেখে অর্থনীতির চাকা শক্তিশালী করতে তৈরি পোশাক খাত, পাটজাত পণ্য, ফার্মাসিউটিক্যাল সহ প্রায় 43টি রফতানি খাতে প্রণোদনা দেয় সরকার। এসব খাতে প্রণোদনার হার 0.30% থেকে 10% পর্যন্ত। চলতি 2025-26 অর্থ বছরে রফতানি প্রণোদনার জন্য বরাদ্দ দেওয়া হয়েছে 9,025 কোটি টাকা, যার উপর 10% হারে উৎসে কর দেন রফতানিকারকরা। এই অর্থের পরিমাণ অপরিবর্তিত রেখে উৎসে কর দ্বিগুণ করতে চায় এনবিআর, যার মাধ্যমে অতিরিক্ত প্রায় 900 কোটি টাকা রাজস্ব আদায়ের পরিকল্পনা সংস্থাটির। পোশাক রফতানিতে 0.30% প্রণোদনা পান উদ্যোক্তারা। তবে স্থানীয়ভাবে উৎপাদিত সুতা ব্যবহার করলে প্রণোদনা মেলে 1.5%। ক্ষুদ্র মাঝারি রফতানিকারকরা 2 আর অপ্রচলিত বাজারে রফতানিতে দেওয়া হয় 3% প্রণোদনা। তবে এনবিআর-এর কর বাড়ানোর পরিকল্পনাকে মরার উপর খাড়ার ঘা হিসেবে দেখছেন রফতানিকারকরা। এটা যে মূল ফ্যাক্টরি, সে কিন্তু একবার উচ্চ কর দিচ্ছে, আবার যিনি করেন এবং যিনি দেন ওইখানেও আবার ট্যাক্সেশন। এটা হলো ডাবল ট্যাক্সেশন। এটা যেন না হয়, এটা ওনারা কথা দিয়েছেন, এটা করবেন। আমরা যেটা চেয়েছি সেটা যেমন আমরা যে ইনসেন্টিভটা যে সামান্য পাই সেটা প্রতি হলো সবসময় 8 থেকে 9 মাস পেন্ডিং থাকে, এটা যেন রেগুলারাইজ করা হয়, সেই ব্যাপারে ওনারা উদ্যোগ নেবেন বলেছেন। লাস্ট 1 বছরের ভিতরে আমাদের যে ম্যানুফ্যাকচারার মোর দেন 350 to 400 ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে। এই বন্ধ হয়ে যাওয়ার পিছনে আমরা দেখেছি ব্যাংকিং ফ্যাসিলিটি আমাদের ওই ফ্যাক্টরিগুলো পায় না। হ্যাঁ, সো এই জায়গাগুলো যদি গভর্নমেন্ট একটু নজর দেয়। দ্বিতীয় বড় রফতানি খাত চামড়া ও চামড়াজাত পণ্য রফতানিকারকরা প্রণোদনা পান 6 থেকে 10% পর্যন্ত। আর পাট ও পাটজাত পণ্য রফতানিতে প্রণোদনা দেওয়া হয় 3 থেকে 10%। বাণিজ্যে বাধা দূর করে প্রণোদনার অর্থে অতিরিক্ত করের সিদ্ধান্ত ব্যবসা সহায়ক নয় বলছেন উদ্যোক্তারা। আমাদের রপ্তানি 6% আপনার এই যে আমরা ইনসেন্টিভ পেয়ে থাকি এবং সেটার উপরে সোর্স ট্যাক্স 10% করে কাটা হইতো। এখন যদি এটা 20% করে তাহলে এটা আর আমাদেরকে দেওয়ারও তো দরকার নেই, আমরা যেটা মনে করি। কারণ আমাদের এইবারের দাবি হলো আমাদের সোর্স ট্যাক্সটা যেন মকুব করা হয়। সরকারি কোষাগারে থাকা প্রণোদনার অর্থের সরবরাহ কতটা পর্যাপ্ত রয়েছে তা বিবেচনা নিয়ে অগ্রাধিকারমূলক খাতে নীতি সহায়তা দেওয়ার তাগিদ অর্থনীতিবিদদের। এটা তো সরকারের কোষাগার থেকে খরচটা যাবে, কিন্তু সেটার বিপরীতে সরকারের কি যথেষ্ট অর্থ রয়েছে কিনা, আমি কোথায় ট্রেড অফ করব সেটাই কিন্তু বিষয়। অলরেডি তো প্রণোদনা আছে 10%, সেটাকে আরও বাড়িয়ে সরকার কি সেটা তার যে আহরণ, রাজস্ব আহরণ, সেটা থেকে এটা মেটাতে পারবে কিনা। নতুন অর্থ বছরে মোট 6,95,000 কোটি টাকা রাজস্ব আদায় করতে চায় সরকার, যার মধ্যে এনবিআর-কে দেওয়া হয়েছে 6,04,000 কোটি টাকা আদায়ের দায়িত্ব। ইয়ানুর শিফাত, সময় সংবাদ, ঢাকা। আর বাণিজ্যের খবর। অর্থ বছরের শেষ দিকে এসে বাড়ছে বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপি বাস্তবায়নের অর্থ ছাড়। এপ্রিল পর্যন্ত আইএমডির দেয়া হিসেবে দেখা যাচ্ছে যে চলতি অর্থ বছরের প্রথম 10 মাসে এডিপি বাস্তবায়নের ব্যয় হয়েছে বরাদ্দের 41.41%, অথচ মার্চ পর্যন্ত গেল অর্থ বছরের তুলনায় তা পিছিয়ে ছিল। এ অবস্থায় প্রকল্প বাস্তবায়নে অর্থ ছাড়ের পাশাপাশি গুণগত মানের দিকে নজর দেওয়ার তাগিদ অর্থনীতিবিদদের। চলতি অর্থ বছরের জন্য সংশোধিত এডিপি বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে বরাদ্দ রাখা হয়েছে 2,08,935 কোটি 53 লাখ টাকা।
এপ্রিল পর্যন্ত 10 মাসের হিসেব তুলে ধরা বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ IMDর প্রতিবেদনে দেখা যাচ্ছে এই সময় মন্ত্রণালয় ও বিভাগগুলো ব্যয় করতে পেরেছে ৮৬,৫১৬ কোটি টাকা, যা মোট বরাদ্দের ৪১.৪১%। গেল অর্থ বছরের এই সময় ব্যয় হয়েছিল বরাদ্দের ৪১.৩১%। মার্চ পর্যন্ত পিছিয়ে থাকার পর অর্থ বছরের শেষ দিকে এসে ব্যয় বেড়ে যাওয়ার প্রবণতাকে সামনে এনে প্রকল্প বাস্তবায়নে গুণগত মানের দিকে নজর দেওয়ার পরামর্শ দিচ্ছেন অর্থনীতিবিদরা। এটা বরাবরই দেখা যায় যে এডিবি বাস্তবায়নের ক্ষেত্রে তারা দ্রুততার সঙ্গে এই মে, জুন বা এপ্রিল এই ৩-৪ মাসের মধ্যে তারা কাজ সম্পন্ন করতে যায়। এতে করে হয় কি যে কাজের মান এটা কোনোভাবেই কিন্তু এটা নিয়ন্ত্রণ হয় না। বরাদ্দের ৮০.২০% ব্যয় করে শীর্ষে আছে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়। ৭৭.৪৯% ব্যয় করে দ্বিতীয় অবস্থানে আছে মন্ত্রী পরিষদ বিভাগ। পুরো বছরের বরাদ্দের 25% খরচ করতে পারেনি 11টি মন্ত্রণালয় ও বিভাগ। দিন হাসপাতালে 6 শিশু মৃত্যুর ঘটনার তদন্ত প্রতিবেদন আগামী ৩ জুন জমা দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ সাখাওয়াত হোসেন। সচিবালয়ে তিনি বলেন, শিশুদের মায়েদের বক্তব্য দেওয়ার পাশাপাশি আইনগত দিক খতিয়ে দেখা হচ্ছে। আমরা প্রতিবেদন পাইনি, প্রতিবেদন প্রস্তুত, তবে ইনকমপ্লিট, কারণ আমরা 6টি মায়ের সাথে আমাদের তদন্ত কমিটি কথা বলতে চেয়েছেন। কালকে কিছু হয়েছে, আজকে হবে, আগামীকাল হবে। মৃত্যু তো অনেকই কমে এসেছে, বাট হামটা এখনও কোনো সময় 1000-এর নিচে, কোনো সময় 1000-এর উপরে একটু যাচ্ছে। আমরা লাস্ট ডোজটা 15 থেকে 20 তারিখ গত মাসে যেটা দিয়েছি, এটা 1 মাস লাগে ইমিউনিটি গ্রো করতে, মানে বাচ্চাদের রেসিস্ট্যান্ট গ্রো করতে, তো অ্যান্টিবডি গ্রো করতে। তো আশা করি আমরা এই সপ্তাহের শেষ দিক নাগাদ কমে যাবে। প্রবাসীদের রেমিটেন্সে বদলে গেছে দেশের অর্থনীতি। গড়ে উঠেছে বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, কিন্তু এই উন্নয়নের পেছনে লুকিয়ে আছে হাজারো ত্যাগের গল্প। হারিয়ে ফেলা ঈদ, প্রিয়জন থেকে দূরে কাটানো অসংখ্য বছর, আর না বলা শত কষ্ট। পবিত্র ঈদুল আজহার ছুটিতে পরিবারের সঙ্গে ঈদ করার জন্য অনেকেই দেশে আসেন। তাদের কাছে এটি শুধু উৎসব নয়, যেন ফিরে পাওয়া জীবনের সবচেয়ে বড় আনন্দ। হারিয়ে যাওয়া কিছু স্বপ্ন এবার ঈদে ফিরেছে বাড়ি। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার রাজাপুরে প্রবাসীদের ঈদ আড্ডায় ডানা মিলল সেসব স্বপ্ন। দুবাই প্রবাসী মানিক মিয়া কাজ করেন একটি বেসরকারি এয়ারলাইন্সে। এবার ছুটিতে পরিবারের সঙ্গে ঈদ করলেন দেশে। বন্ধু ও স্বজনদের কাছে পেয়ে আবেগে আপ্লুত তিনি। এদিকে হংকং ও সৌদি আরব প্রবাসীরা জানান, দূর প্রবাসে থাকলেও মা মাটি ও দেশ তাদের কাছে সবচেয়ে বড়। ঈদ কি জিনিস আসলে অতটা বোঝা হয় না। স্যাটারডে বা সানডে আমরা একটা প্রোগ্রাম করি, তো ওইখানের ঈদ আর বাংলাদেশের ঈদের মধ্যে অনেক পার্থক্য। নাম কষ্ট ঈদ আর কি, নামাজ পড়ি, গরু খাই। আমি প্রতিনিয়ত খুঁজি যে আমার এলাকার কোনো লোক আসে কিনা, দেখবো, কথা বলবো, আমি আমার মন উজাড় করে দিয়ে আমি এর হেল্প করবো। শুধু 20 দিন থাকবো সৌদি বাংলাদেশে, অনেক টাকা খরচ করে টিকিটও পাই নাই। আগের দিন টিকিট করছি, পরের দিন এসে পড়ছি। আমরা প্রবাসে থাকি শুধু নিজের প্রয়োজনে, পরিবারের প্রয়োজনে, কিন্তু মন তো দেশেই পড়ে থাকে। ঈদের যে কতটুকু আনন্দ আমরা ওইখানে এটা বিন্দু পরিমাণ কিছুটা অনুভব করতে পারি না। কুয়েতে দীর্ঘ প্রবাস জীবন কাটানো ফেনীর কামাল হোসেন জয়নাল এবার দেশে করলেন ঈদ। ভুলে যেতে চান প্রবাসের বুকে কাটানোর নিঃসঙ্গতার ঈদের স্মৃতি। আমরা ঈদে আসলে আমাদের ভিতরে কিছু কাজ করতে সেন্সিটিভ, যে আমরা ছেলে মেয়ে নিয়ে একসাথে করতে পারতেছি না। এইটা আমার খুব উপলব্ধি হয়েছে, ভালো হয়েছে। আমার ছেলেরা আমার কাছে আছে। ঈদের দিন প্রবাসে আমাদের কষ্টটা দ্বিগুণ হয়ে যায়। তো এখন এই বছর ঈদে আলহামদুলিল্লাহ আমার আব্বা আম্মা সবার সাথে কাটাচ্ছি, খুব এনজয় করছি, খুব ভালো কাটছে। একই চিত্র ফেনী সোনাগাজীর বাসিন্দা আনোয়ার হোসেন রতনের জীবনেও। দীর্ঘ 34 বছর প্রবাস জীবনে এবারই প্রথম পরিবারের সঙ্গে ঈদ করলেন। 3 ছেলে 1 মেয়েকে নিয়ে ঈদ করছি, অনেক আনন্দ এবং অনেক ভালো লেগেছে। এটা ভাষা প্রকাশ করার মতো নয়, কারণ নিজের আত্মীয় স্বজন আছে, নিজের মেন হচ্ছে পরিবারটা। পরিবারকে যদি আপনি নিজে ম্যানেজ করতে পারেন বা একসাথে ঈদ করতে পারেন, এটা অনেক আনন্দ।
প্রবাসীদের পাঠানো রেমিটেন্সে বদলে গেছে দেশের অর্থনীতি, গড়ে উঠেছে নতুন বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান। কিন্তু এই উন্নয়নের পেছনে লুকিয়ে আছে হাজারো ত্যাগের গল্প, হারিয়ে ফেলা ঈদ, প্রিয়জন থেকে দূরে কাটানো অসংখ্য বছর আর না বলা কষ্ট। তাদের কাছে শুধু উৎসবই নয়, যেন ফিরে পাওয়া জীবনের সবচেয়ে বড় আনন্দ। মিরন আহমেদ, সময় সংবাদ। দেখছেন সময় সংবাদ। এবার দেশের বাইরের খবর। মিয়ানমারের উত্তর পূর্বাঞ্চলে একটি বিস্ফোরক গোদামে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ৫৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৭০ জনের বেশি মানুষ। নিহতদের মধ্যে ৩০ জন নারী ও ২৫ জন পুরুষ বলে জানা গেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, স্থানীয় সময় রোববার দেশটির শান রাজ্যের কং টাট গ্রামে বিস্ফোরণ ঘটে। এতে আশপাশের কয়েকটি বাড়ি ধসে পড়ে, ধ্বংসস্তূপে পরিণত হয় পুরো এলাকা। ছড়িয়ে পড়া আতঙ্ক। ঘটনাস্থলটি সশস্ত্র গোষ্ঠী টাং ন্যাশনাল লিবারেশন আর্মি TNL এর নিয়ন্ত্রণে। যুদ্ধবিরতির মধ্যেই পাল্টাপাল্টি হামলার দাবি করেছে যুক্তরাষ্ট্র ও ইরান। মার্কিন সেন্টকম এক বিবৃতিতে জানায়, ইরানের গোরুক শহর ও কাশেম দ্বীপে রাডার, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এবং ড্রোন নিয়ন্ত্রণ কেন্দ্র লক্ষ্য করে হামলা চালিয়েছে তারা। আঞ্চলিক জলসীমায় মার্কিন স্বার্থ ও নৌ চলাচলের নিরাপত্তার জন্য আত্মরক্ষামূলক হামলা চালানো হয় বলে দাবি করা হয়। মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনী ও মিত্রদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা অব্যাহত রাখার কথাও জানায় সংস্থাটি। অন্যদিকে মার্কিন এ হামলাকে যুদ্ধবিরতির লঙ্ঘন বলে আখ্যা দিয়েছে IRGC। কুয়েতে অবস্থিত যুক্তরাষ্ট্রের আলী আল সালেম বিমান ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে তেহরান। দেখছেন সময় সংবাদ। এবার খেলার খবর। বিশ্বকাপের আগে ঘরের মাঠে শেষ প্রস্তুতি ম্যাচে দাপুটে পারফরমেন্স দেখালো ব্রাজিল। ঐতিহাসিক মারাকানায় পানামাকে ৬-২ গোলে হারালো সেলেসাও। ম্যাচের দ্বিতীয় মিনিটে দারুণ গোলে দলকে এগিয়ে নেন ভিনিসিয়াস জুনিয়র। ১৩ মিনিটে আত্মঘাতী গোলে সমতায় ফেরে পানামা। তবে সেই স্বস্তি বেশিক্ষণ স্থায়ী হয়নি। ক্যাসিমিরোর হেডে ৩৮ মিনিটে আবারও লিড তুলে নেয় ব্রাজিল। এরপর আর এনচেলত্তির দলের সামনে পাত্তা পায়নি সফরকারীরা। ৫২ মিনিটে রায়ানের গোলে অনেকটা নিশ্চিত হয়ে যায় সেলেসাওদের জয়। পরে ৫৯, ৬২ ও ৮০ মিনিটে আরও ৩টি গোল করে ব্রাজিল। শেষ দিকে পানামা ১ গোল পরিশোধ করলে ৬-২ ব্যবধানে জয় মাঠ ছাড়ে ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরও একবার। অভিযোগ গঠনের মধ্য দিয়ে রামিসা ধর্ষণ হত্যা মামলার বিচার শুরু। কাল থেকে সাক্ষ্য গ্রহণ। স্বল্প সময়ের মধ্যে দৃষ্টান্তমূলক শাস্তির নজির গড়তে চায় রাষ্ট্রপক্ষ। চট্টগ্রামে বাস চাপায় প্রাণ গেল বাবা ছেলের। বিক্ষুব্ধ জনতার বাসে আগুন। নাটোরে ২ বন্ধু নিহত। এ যাত্রায় ২৫০ প্রাণহানি। বিশৃঙ্খল সড়ক, বেপরোয়া গতিতে শঙ্কা। এবং ঈদের ছুটি শেষে খুলেছে অফিস, আদালত, সচিবালয় কর্মব্যস্ততা। আর্থিক প্রতিষ্ঠানের লেনদেন শুরু। ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যানের বিরোধিতায় মতিঝিলে উত্তেজনা। এই ছিল দুপুর ১২টার সময় সংবাদের এখনকার আয়োজন। এরপর খেলার সময় সঙ্গে থাকবেন সহকর্মী সাজিদ মুস্তাহিদ। ধন্যবাদ ধ্রুব। খেলার সময় আসছে কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।